আহসান মঞ্জিল নবাবদের শুধু রংমহলই ছিল না, একে ঘিরে রয়েছে নানান কল্পকাহিনী। এই হচ্ছে সেই সোনা দানা রাখার নবাবী সিন্ধু। কোনো চোর যদি এগুলিকে চুরি করতে চায়। মুঘল সাম্রাজ্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্ভবত তার ওই গার্লফ্রেন্ডের মধ্যে কারো একজনকে পছন্দ করে ফেলে। নবাব ও জমিদারদের বিলাসী জীবন, ব্যবহার্য সামগ্রী ও এই প্রাসাদকে ঘিরে সকল কেচ্চা কাহিনী জানাবো আজকের এই ভিডিওতে। সো দেরি না করে পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন পুরো ভিডিও দেখতে। পুরান ঢাকার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি পুরান ঢাকার কিছু ঐতিহাসিক স্থাপনা। আজ ভিডিওটা সাজিয়েছি আহসান মঞ্জিলকে ঘিরে, যা পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। মূল ফটকের ডান পাশে টিকিট কাউন্টার থেকে 40 টাকায় টিকিট কিনে ঢুকে পড়লাম ভিতরে। সাথে যদি ব্যাগ বা অন্য কিছু থাকে রেখে যেতে পারেন এই কক্ষটিতে। ফিরতি বেলায় সংগৃহীত এই পিতলের টোকেনটি জমা দিয়ে রেখে যাওয়া আমানত সংগ্রহের বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। ভিতরে প্রবেশের খানিকক্ষণ আগে প্রবেশদ্বারের মূল ফটকের কোণে বসে চৈনিক চিত্রশিল্পীর আঁকা আহসান মঞ্জিলের পটচিত্র যখন আমার চোখে বাস্তবে ধরা পড়ল, তখন এর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। এরপর 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করে, যা 1872 সাল পর্যন্ত চলতে থাকে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে এই আহসান মঞ্জিল একসময় নবাবদের রাজপ্রাসাদ, পরবর্তীতে জমিদারদের কাচারি হিসেবে ব্যবহৃত হতো। এখন এটা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তখন নবাব আব্দুল গনি তার ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে মূলত এটার আহসান মঞ্জিল নামকরণ করেন। গোলাপি রঙের এই প্রাসাদের ছাদের উপর সুন্দর এই গম্বুজ চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ, যার উচ্চতা 27.13 মিটার। বুড়িগঙ্গার স্নিগ্ধ বাতাস আর বৃক্ষ পল্লবে ঘেরা বাগানে প্রজাপতি আর মৌমাছির ছুটাছুটি চোখে পড়ার মতো। শত মানুষের কলকাকলিতে ঘেরা এই রংমহলটি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার 10টা 30 থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার 3টা থেকে 6টা 30 পর্যন্ত খোলা থাকে। 1985 সালের 3রা নভেম্বর আহসান মঞ্জিলের প্রাসাদ ও তৎসংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর তারই সুবাদে আমি ঢুকে পড়লাম এই জাদুঘরে। সেই 40 টাকায় কাটা প্রবেশের টিকিটটি এখানে প্রবেশের প্রবেশপত্র হিসেবে বিবেচ্য হবে, তাই সেটিকে সংরক্ষণ করতে অবহেলা করবেন না। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হচ্ছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। এর মধ্যে রয়েছে নবাব ও জমিদারদের ব্যবহৃত তৈজসপত্র ও তার সংরক্ষণের আলমারি। আর এটি হচ্ছে নবাবদের ব্যবহৃত 19 শতাব্দীর একটি চেয়ারের নিচে তাদের হুক্কা খাওয়ার বিভিন্ন সরঞ্জামাদি রাখা আছে। তো এই ধরনের চেয়ার ওনারা মূলত বসার জন্য ব্যবহার করতেন। এছাড়া রয়েছে মূল্যবান বস্তু নিরাপদে রাখার লোহার সিন্দুক। তাছাড়া এই বড় সিন্দুকটির পেটে আরও 94টি ছোট সিন্দুকে রাখা হতো বহু মূল্যবান সোনাদানা, যা চোরের চুরির কৌশলকে ব্যর্থ করত।
তৎকালীন সময় নবাবরা যেভাবে ঘোড়ার গাড়িতে চলতেন, সেখানে তার আদলেই একটি মূর্তি এবং ঘোড়ার গাড়ি ওরকম বানিয়ে রেখেছে, যাতে দর্শনার্থীরা এসে এখানে দেখতে পারে যে তাদের ঘোড়ার গাড়ি এবং তারা কিভাবে মূলত এই যানবাহনগুলি ব্যবহার করত। এখনও সেই নবাবদের প্রচলন ধরে রেখে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে। পরে যখন আধুনিকতার ছোঁয়ায় গাড়ি বের হলো, তখন নবাবরা যখন গাড়ি আনছে, সেই গাড়িতে নবাবরা আবার কীভাবে চলত, তো এখানে সেই 19 শতাব্দীর ঘোড়ার দিকের যে গাড়িগুলি ব্যবহার করতো সেই এরকমই আদলে একটা গাড়ি বানাইছে এবং সেখানে ওই ধরনের নবাবের মতো একজন প্রতিমূর্তি এখানে গুছিয়ে রেখেছে, যাতে সবাই এসে মোটামুটি সেই যুগটাকে একটু রিয়েলাইজ করতে পারে যে তারা কিভাবে গাড়িতে চলতো। তারপরে এখানে তারা যে নৌকায় চড়ে মানে কুমুত্তরিতে চড়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, তারই আদলে একটা ওই ধরনের নৌকা বা জাহাজ যেটাকে বলে এরকম বানিয়ে রেখেছে। সো এই গ্যালারিটা মূলত নবাবদের ব্যবহৃত গাড়ি প্লাস হচ্ছে নৌকা, এই সব কিছু রাখা আছে জায়গায়। আসলে আমি যখন জাদুঘরের এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরছিলাম, তখন তাদের বিলাসী জীবনযাপন ও ব্যবহার্য জিনিসপত্র দেখে চোখ ছানাবড়া হয়ে উঠছিল। এই যেমন ধরেন, এদিকে দৃষ্টিনন্দন পানির পাত্র, মূলত ওনারা মানে পানি সংরক্ষণের জন্য যে এই জাতীয় পাত্র ব্যবহার করত। এখানে কিন্তু কলও আছে এবং সেই কল থেকে তারা সেই আমলেই তারা পানি বাসায় রাখতো এবং সেখান থেকে এই ঠান্ডা পানি তারা পান করত। গোসল করার জন্য মার্বেল পাথরে নির্মিত বাথটব, টয়লেট করার জন্য হাই কমোড। এটির বিশেষত্ব হলো এটি বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাওয়া যেত। পাশাপাশি এখানে তাদের দোতলা ঘর থেকে নিচে নামার জন্য এই যে সিঁড়ি ব্যবহার করতেন ওনারা, এখন এই সিঁড়িগুলি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে, জাস্ট দেখার জন্য রাখা হয়েছে এই জায়গায়। আর এখানে তারা দাপ্তরিক কাজের জন্য যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করত, এখানে সব কিছুই রাখা আছে। যেমন এইখানে আমি যদি একটু পিছন দিকে দেখাই আপনাদের, এই জায়গায় এটা হচ্ছে ওনাদের টাইপ মেশিন। তাছাড়া এটা দাপ্তরিক রুমের পাশাপাশি এটা কিন্তু লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো। পিছনে অনেকগুলি আপনারা বুক সেলফ দেখতে পাচ্ছেন, এই বুক সেলফের মধ্যে কিন্তু ওনারা এই বইটই রাখতো। তাদের বিলাসী জীবনের আরেকটি অনুষঙ্গ ছিল নারী। এই নিয়ে কিন্তু রয়েছে অনেক ঘটনা ও অঘটনা। এই প্রাসাদকে ঘিরে একটা জোস একটা কাহিনী আছে। তৎকালীন সময় যে নবাব ছিলেন, উনি মূলত এখানে এই প্রাসাদের মধ্যে মেয়েদের এনে রাখতেন। ওনার অনেক গার্লফ্রেন্ড ছিল। তো ওই সময় মুঘল সাম্রাজ্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্ভবত তার ওই গার্লফ্রেন্ডদের মধ্যে কারো একজনকে পছন্দ করে ফেলে। এটা ওই নবাব জানার পরে নবাব কী করে, ওই মুঘল এম্পায়ারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ওনাকে খুন করে ফেলে। সো আসলে এটা সত্য কতটুকু এটা জানি না, এটা বিহাইন্ড দ্য কী বলে এটাকে হিস্ট্রি হতে পারে। এই কাহিনীটা আমার কাছে হেভি লাগছে। তারা যে কতটা বিলাসী জীবনযাপন করত তা দেখতে হলে একবার হলেও আপনাকে আহসান মঞ্জিলের এই জাদুঘরে আসতে হবে। ভাবছেন কিভাবে আসবো? নো প্রবলেম প্রিয় দর্শক, আমি কেন আছি। যদি থাকে পকেটে টাকা তাহলে ফটাফট বেরিয়ে পড়ুন। প্রথমে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে এসে পড়ুন, পরে ঘোড়ার গাড়ি অথবা বাস যোগে চলে আসুন বাংলা বাজারের মোড় পর্যন্ত। ঘোড়ার গাড়িতে আসতে 30 টাকা আর বাসে আসতে 10 টাকা লাগবে। সেখান থেকে 5 থেকে 10 মিনিটের দূরত্বে আহসান মঞ্জিল। তাছাড়া আপনি 70 থেকে 100 টাকার মধ্যে রিক্সা ভাড়া করেও কিন্তু এখানে আসতে পারেন। আর যারা আসতে পারবেন না তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আহসান মঞ্জিলের পুরো ফিলটাই নিতে পারবেন। তো চলুন আবার তাদের স্বপ্নিক বিলাসী জীবনের খানিকটা অংশীদার হয়ে যাই আমরা। এটি একটি বিলিয়ার্ড বোর্ড। অবসর সময়ে আউটডোরের খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবরা ইনডোর খেলায়ও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রাসাদের অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। মনোরম চেয়ার ও সোফায় সুসজ্জিত নবাবদের বৈঠকখানা। হচ্ছে নবাবদের ড্রয়িং রুম। আর এখানে যে ছবিটা, এটা হচ্ছে 1904 সালে তোলা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কী ধরনের ড্রয়িং রুম ব্যবহার করতো। তাদের আভিজাত্যের কথা মাথায় রেখে তৈরি করা হতো কারুকার্যময় খাট ও বিভিন্ন আসবাবপত্র।
এদিকে তাদের ডাইনিং রুম, নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ, ভোজন বিলাসেও দেখা যেত তাদের প্রাচুর্যতা। পুরো পরিবারের সবাইকে নিয়ে তারা আহার করতে বেশ পছন্দ করত। দরবারের পরিচালনার জন্য সুসজ্জিত এই কক্ষটির সিংহাসনে বসত নবাবরা। দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। বিশাল আকারের এই মহলের নিখুঁত নির্মাণ শৈলী শত বছর পরেও মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছে। মূল ভবনটির সাথে কাচারি ভবনটির যোগসূত্র করেছে এই পথটি। কাচারি ভবনটিও এখন জাদুঘরে রূপান্তর করা হয়েছে। 1952 সালের জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকার নবাব এস্টেট সরকারের অধিগ্রহণ করে, কিন্তু নবাবদের আবাসিক ভবন, আহসান মঞ্জিল এবং বাগান বাড়িসমূহ অধিকার গ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাবে ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের আহসান মঞ্জিল ভ্রমণ শেষ। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা।